আচ্ছা, গতকালকে এই সিলেবাসটা তোমরা নিশ্চয়ই একবার দেখেছো, তাই তো? সবাই, এটা হচ্ছে তোমাদের নতুন সিলেবাস, যেটা সিবিএসসি গতকালকে বা গত পরশুদিন রাত্রিবেলা, মেবি গতকালকে সকালেই হবে, ওয়েবসাইটে আপলোড করেছে। ঠিক আছে? তো যেরকমটা ঠিক কথা ছিল, তোমাদের দুটো টার্মে এক্সাম হবে। একটা হবে টার্ম 1, একটা হবে টার্ম 2। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, টার্ম 1-এ তোমাদের এই চ্যাপ্টার গুলো আছে। ফার্স্ট অফ অল, সলিড স্টেট। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডলি তোমার আছে সলিউশন। ঠিক আছে, যেটা আমাদের হয়ে গেছে অলরেডি। তারপরে আছে পি ব্লক এলিমেন্টস, যেটা আমাদের হয়ে গেছে। তারপরে হ্যালো অ্যালকেনস এন্ড হ্যালো অ্যারিনস, এটাও কিন্তু আমাদের হয়ে গেছে। অ্যালকোহল, ফেনল এন্ড ইথার, এটাও আমাদের কমপ্লিটেড। যেটা আমাদের বাকি আছে, দ্যাট ইজ বায়োমলিকিউলস, যেটা আমাদের এখনো হয়ে ওঠেনি। তাই তো? তো একটা চ্যাপ্টার, দ্যাট ইজ বায়োমলিকিউলস, এটা আমাদেরকে আগে কমপ্লিট করতে হবে। তো যেটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি, টোটাল তোমাদের যে টার্ম 1 হবে, সেটা হবে কত মার্কসের? 35 মার্কসের। ঠিক আছে? তোমাদের থিওরি হয় 70 মার্কসের উপরে। কত 11-এ তোমরা দিয়েছিলে 70 মার্কসের থিওরি, ক্লাস 12-এও তাই হয়, 70 মার্কসের থিওরি, বেসিক্যালি সেম 11 12। তো এই 70 মার্কসটাকে ডিভাইড করা হয়েছে 35 35। ঠিক আছে? আচ্ছা, তোমাদের প্র্যাকটিক্যালের 15 মার্কস, এই 30 মার্কস, সেটাকেও ডিভাইড করা হয়েছে দুটো ভাগে, 15 প্লাস 15 30। ওকে, বোঝা গেল? তো আপাতত আমাদের কাজ হবে, ফার্স্ট যেটা আমাদের কাজ, সেটা হলো এই বায়োমলিকিউলস যে চ্যাপ্টারটা আছে, এটাকে পড়া। এবারে আরেকটা জিনিস দেখো, তোমাদের টার্ম 1 এর সঙ্গে টার্ম 2, এবার টার্ম 2টা যদি দেখো, টার্ম 2 এ আমাদের কিছু কিছু জিনিস শেষ হয়েছে। যেমন ধরো, আহ, আমরা অ্যালডিহাইড কিটোন এই পার্টটা শেষ করে রেখেছি, আর কার্বক্সিলিক অ্যাসিড পার্টটা আমরা অনেকটাই শেষ করে রেখেছি। অলমোস্ট 90% অফ কার্বক্সিলিক অ্যাসিড আমাদের অলরেডি কমপ্লিটেড, তাই তো? বাকি কিন্তু একটাও আমাদের কমপ্লিট করা হয়নি। ঠিক আছে? তো এইবার যেইভাবে আমরা পড়বো, সেটা হলো খানিকটা এরকম। দেখো, একটা জিনিস তো ক্লিয়ার, যে তোমাদের যে টার্ম 1, সেটা হবে এমসিকিউ বেসড, মানে সম্পূর্ণ এমসিকিউ, এমসিকিউ ছাড়া আর কোনো কিছু থাকবে না। তো তোমরা নিশ্চয়ই শুনেছো আগে, তাই তো? হ্যাঁ। শুনে ফেলেছো। তো হ্যাঁ স্যার। কাজেই এমসিকিউ আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ কিভাবে অ্যাটেম্প করতে হয়, কিভাবে মানে আনসার করতে হয়, সেগুলো আমাদের শিখতে হবে, তাই তো? আচ্ছা, হয়ে গেলে, এটা হয়ে গেলে আমাদের কি করতে হবে? এটা হয়ে গেলে আমাদের সিম্পলি যেটা করতে হবে সেটা হলো, এই টার্ম 1 এর সিলেবাসটা তো হলো আমাদের অলমোস্ট 99%, 99% তো বলবো না, 95% অফ দি টার্ম 1 সিলেবাস কমপ্লিটেড। জাস্ট 5% আমাদের বাকি আছে, সেটা ডিসকাশন বায়োমলিকিউল, সেটা আমরা করব অবভিয়াসলি, সবার প্রথমে ওটাই শেষ করব। এবারে এইটা হয়ে গেলে আমাদের পড়াশোনা কিভাবে হবে? আমরা উইকে দুদিন, একদিন আমরা প্র্যাকটিস করব টার্ম 1 এর সিলেবাস, রিভিশন টাইপের বলো, রিভিশন বলতে এমসিকিউ কোশ্চেন আনসার সলভ, সেগুলো করব। তাছাড়া আমরা যে কাজটা করব, আরেকটা দিন যেটা হবে, সেটাতে আমরা টার্ম 2 এর পড়াশোনা করব। বুঝতে পারলে? টার্ম 2 এর পড়াশোনা কেন করব? কারণ টার্ম 1 যখন হয়ে যাবে, তারপরে আমরা এতটা টাইম পাবো না যে আমরা টার্ম 2 এগোতে পারি। বুঝতে পারলে? তো টার্ম 1 এর সাথে সাথে প্যারালালি আমাদেরকে টার্ম 2 এর জন্য পড়তে হবে। বুঝতে পারলে? অন্তত অল্প অল্প করে তো পড়তেই হবে, যাতে অন্তত দুটো চ্যাপ্টার শেষ হয়ে যায়। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আরেকটা জিনিস হচ্ছে, তোমাদের বইয়ের থেকে 3টে চ্যাপ্টার ডিলিট হয়ে গেছে, টোটালি ডিলিটেড। সেগুলো কি কি? ফার্স্ট অফ অল, একটা চ্যাপ্টার আছে দেখবে পলিমার বলে, পার্ট 2 তে, মানে এনসিইআরটি এর পার্ট 2 2 নম্বর বুকে
দেখবে একটা চ্যাপ্টার আছে পলিমার বলে, সেই চ্যাপ্টারটা তোমাদের ভাগ করেছে, মানে এন্টায়ার চ্যাপ্টারটা। বা তাছাড়া একদম লাস্টে একটা চ্যাপ্টার আছে দেখবে, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ। কিছু কিছু স্কুলে এই কেমিস্ট্রি ইন এভরিডে লাইফটাকে দিয়ে রেখেছে পিরিয়ডিক টেস্টে, আমি জানি না কেন দিয়ে রেখেছিল। তো যাই হোক, এখন হয়ে গেছে, দিয়ে রেখেছে সেটা অন্য কথা, যেটা গেছে তো গেছে। তো টার্ম ওয়াইজ স্কুলগুলোর এখন মনে হয় চেঞ্জ করবে, ওদের যে টার্ম প্ল্যান দিয়ে রেখেছে অলরেডি, আমাদের স্কুলেও কিছু চেঞ্জেস করতে হবে অবভিয়াসলি। তো সেগুলো করা হবে যতটা দরকার, কারণ 3টে চ্যাপ্টার বাদ পড়েছে। আরেকটা চ্যাপ্টার দেখবে আছে মেটাল এক্সট্রাকশনের উপর একটা চ্যাপ্টার আছে, আর এটা হচ্ছে তোমার পার্ট 1-এই আছে, ওই চ্যাপ্টারটাও বাদ গেছে। তো 3টে চ্যাপ্টার তোমাদের বাদ গেছে। প্লাস একটা জিনিস দেখে রাখো, এই জিনিসটা তেমন আমি পড়াইনি, দেখো সলিড স্টেটের যে সিলেবাসটা সেটাকে একটু ভালো করে লক্ষ্য করো। সলিড স্টেটের সিলেবাসটা লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এখানে কি কি আছে। Classification of solids on the basis of different binding forces, molecular, ionic, covalent, metallic solid, amorphous, crystalline, elementary area, unit cell in 2 dimension and 3 dimension lattice, calculation of density lattice, density of lattice, unit cell rather, packing in solids, packing efficiency, void, number of atoms per unit cell, in a cubic unit cell, or point defects। ভালো করে দেখবে এর পরে একটা পোর্শন হলো তোমাদের সলিড স্টেট, সেটা ওই যে সেমিকন্ডাক্টর এগুলো ছিল যে, ঠিক আছে, ওখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন এসেছিল, কেন এসেছিল আমি জানি না, বাট আমি কিন্তু ওটা পড়াইনি, কারণ আমি জানতাম সিলেবাস যখন রিডিউস হবে ওই জায়গাটা বাদ পড়বেই পড়বে। তো দেখো ওই জায়গাটা বাদ পড়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো যাই হোক, এবারে সলিউশনে আসি। সলিউশনে আমাদের কিছু এক্সট্রা জিনিস আমরা পড়ে ফেলেছি। আবার লাস্টে দেখবে ভ্যান টপ ফ্যাক্টর বলে একটা টপিক আমরা পড়েছিলাম সবার লাস্টে একদম শেষে, ঠিক আছে। তো অসমোটিক প্রেসারেরও পড়ে ভ্যান টপ ফ্যাক্টর আই, স্মল আই, মনে আছে আশা করি। তো ওইটা বাদ পড়েছে সলিউশন থেকে। তো এই লাস্টের পার্টটুকু আমাদের পড়তে হবে না, আমি তোমাদের মার্ক করে দেবো এনসিইআরটি থেকে, বা রাদার আমি যে পড়িয়েছি সেই নোটস থেকেই মার্ক করে দেবো। তোমরা যখন কুচবিহারে আসবে আমি তোমাদের আশা করি খাতায় লেখা থাকবে, যার থাকবে না সে নিজের দায়িত্ব নিজে নেবে, ঠিক আছে। তো যার খাতায় লেখা থাকবে তার খাতায় আমি মার্ক করবো, ঠিক আছে। কিংবা যদি আমার পিডিএফ থাকে সেখান থেকে আমি মার্ক করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এবারে গ্রুপ 15 এলিমেন্ট বা পি ব্লকের ক্ষেত্রে আসি। দেখো পি ব্লকের ক্ষেত্রে অনেক কিছু বাদ গেছে, ঠিক আছে। এটা হলো গ্রুপ 15 এলিমেন্ট, এটা হলো গ্রুপ 16 এলিমেন্ট, এটা হলো গ্রুপ 17 এলিমেন্ট, আর লাস্টে হচ্ছে গ্রুপ 18 এলিমেন্ট। তো এইখান থেকে অনেক কিছু বাদ গেছে, ঠিক আছে। তো সেগুলো আমাদেরকে দেখতে হবে আস্তে আস্তে। যেমন দেখো, আমরা পড়েছিলাম অক্সাইডস অফ নাইট্রোজেন, সেটা কিন্তু এখন নেই সিলেবাসে, ভালো করে লক্ষ্য করো। গ্রুপ 15 এলিমেন্টস, জেনারেল ইন্ট্রোডাকশন, ইলেকট্রনিক কনফিগারেশন, হলুদটা দেখো, ইয়েলোটা, অকারেন্স, oxidation state, trends in physical and chemical properties, nitrogen preparation and properties, uses, compounds of nitrogen preparation and properties of ammonia and nitric acid, ঠিক আছে। তো অনেক কিছুই বাদ গেছে। ডাই নাইট্রোজেন ছিল তোমাদের, সেটা বাদ গেছে। ও না, নাইট্রোজেন আছে, অ্যাকচুয়ালি নাইট্রোজেন আছে। তো যাই হোক, এখান থেকে অনেক কিছু বাদ গেছে তোমার গ্রুপ 16 এলিমেন্ট থেকে, ওগুলো আমরা দেখবো। ঠিক আছে, তো এগুলো দেখবো আস্তে ধীরে। হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন আছে, অ্যালকোহল, ফেনল, ইথার রয়েছে, ঠিক আছে। যেটা আমাদের পড়তে হবে এই মুহূর্তে, যেটা আমরা স্টার্ট করব, সেটা হলো বায়োমলিকিউলস, ঠিক আছে। তো চলো বায়োমলিকিউলস আপাতত স্টার্ট করা যাক। অ্যালকোহল, ফেনল আর হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন থেকে মোটামুটি সবই আছে, টুকটাক বাদ দিয়ে। তো সেটা তো পড়তেই হবে, ঠিক আছে। চলো।
টার্ম 1টা তো ভালোই হবে, টার্ম 1টা নিয়ে খুব একটা চিন্তা নেই। চিন্তা হচ্ছে টার্ম 2টা নিয়ে। টার্ম 2 এর কিন্তু কোনো গ্যারান্টি নেই, টার্ম 2 অফলাইনে হতে পারে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, যেটা সম্ভাবনা খুব যে একটা বেশি আছে সেটা আমি মনে করি না, বাট যদি কোনো পরিস্থিতি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু টার্ম 2 নিয়ে কপালে দুঃখ আছে, ঠিক আছে? তো টার্ম 2টাকে একটু সিরিয়াসলি নাও এখন থেকেই, তো তারপর দেখা যাক বাকিটা কি হয়। হলো? ঠিক আছে, এটা ওপেন হোক, আমি শুরু করে দিচ্ছি। সিলেবাসটা তো সবাই দেখে নিয়েছো কালকে আশা করি, আর তো গ্রুপে দেওয়ার দরকার নেই। না স্যার। ওকে, বাকি সিলেবাস ডাউনলোড করে নিয়েছো? হ্যাঁ স্যার, টার্ম 1ও তো অফলাইনেই হবে। কে বললো টার্ম 1 অফলাইনে হবে? অনলাইনে হবে? দেখো না, উনি ওইভাবে কিছু বলা যায় না, কিন্তু এটাও বলা যায় না যে টার্ম 1 অফলাইনেই হবে। সম্ভাবনা আছে টার্ম 1 অনলাইনে হবে যদি সিচুয়েশন কন্ট্রোলে না আসে। আচ্ছা, বায়োমলিকিউলস মানে কি, কোনো ধারণা আছে? আচ্ছা বলো, বায়োকেমিস্ট্রি মানে কি? গত বছর বায়োলজিতে ছিল না এগুলো, ক্লাস 11-এ? হুম, এখানে তো বায়োলজি অনেকেরই আছে। অর্কবারে বায়োলজি আছে? না স্যার, আমার ভালো। তোমার বায়োলজি রাজশ্রীর তো আছে। হুম, রাজশ্রীর তো হ্যাঁ স্যার। বায়োলজি আছে। হ্যাঁ, ক্লাস 11-এও নিঃসন্দেহে ছিল। তো বলো, বায়োমলিকিউলস কাকে বলে? আচ্ছা, বায়োমলিকিউলস দেখা যাচ্ছে আশা করি, কোনো সমস্যা নেই স্ক্রিনে? হ্যাঁ ঠিক আছে। তো বায়োমলিকিউলস কাকে বলে? আগে বলো বায়োকেমিস্ট্রি কাকে বলে, বলো। দেখো, এটা হলো একটা ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি, হ্যাঁ, যেখানে কি কেমিক্যাল কম্পোজিশন অফ লিভিং অর্গানিজম, তাছাড়া যত বায়োকেমিক্যাল প্রসেসেস আছে যেগুলো একটা লিভিং অর্গানিজমের মধ্যে ঘটে সেগুলোকে নিয়ে ডিল করা হয়, তাকে বলা হয় বায়োকেমিস্ট্রি। তাহলে কি বললাম, কেউ একজন বলো? It's a branch of chemistry that deals with the chemical composition of living organism and the biochemical processes. এবার বায়োকেমিক্যাল প্রসেসেস গুলো কি সেগুলো নিশ্চয়ই তোমাদের এই বয়সে এসে আর বলে দেওয়া হবে না, জানো? বায়োকেমিক্যাল প্রসেস বলতে কি বোঝায়, বলতে পারবে? এই স্যার, বোঝো ভাই, হ্যাঁ, বলো। স্যার অর্গানিজমের প্রত্যেকটা মানে বডি প্রসেস আর কি। হ্যাঁ, প্রসেস। এই তো প্রত্যেকটার মধ্যেই তো কোনো না কোনো ভাবে মলিকিউল ভাঙছে, মলিকিউল তৈরি হচ্ছে, মানে বন্ড হ্যাঁ ভাঙছে, স্যার। বন্ড তৈরি হচ্ছে, প্রত্যেকটাই তো কেমিক্যাল প্রসেস। সেগুলোর কথাই বলা হয়েছে। একটা লিভিং অর্গানিজমে যে প্রসেস গুলো হয় সেগুলোকে বলা হয় বায়োকেমিক্যাল বা বায়োকেমিক্যাল প্রসেসেস, তাই তো? আর যে ব্রাঞ্চ অফ সায়েন্স এটাকে নিয়ে ডিল করে সেটাকে বলা হয় বায়োকেমিস্ট্রি। ওকে, আর যেই মলিকিউল বা কম্পাউন্ড গুলোকে নিয়ে আমরা ডিল করব, দে আর নোন অ্যাজ বায়োমলিকিউলস।
কিছু গুরুত্বপূর্ণ বায়োমলিকিউল কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড বা ফ্যাট, এনজাইম, নিউক্লিক অ্যাসিড, হরমোনস, ভিটামিনস, এটসেট্রা এটসেট্রা। এগুলো প্রত্যেকটার নাম তোমাদের জানা আছে আশা করি। হ্যাঁ। যারা বায়োলজি পড়েছো তারাও জানো, যারা বায়োলজি পড়োনি তারাও জানো। প্রত্যেকটা নাম আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা লিপিড, এনজাইম, নিউক্লিক অ্যাসিড, হরমোন, ভিটামিন, এগুলো সব আমরা জানি অলরেডি। তো সবার প্রথমে আমাদেরকে এটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে, দ্যাট ইজ কার্বোহাইড্রেট। তাই তো? দেখবে সিলেবাসে সবার প্রথমে লেখা আছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট, ঠিক আছে? তো কার্বোহাইড্রেট কাকে বলে? দেখো, প্রথমত আমাদের বুঝতে হবে কার্বোহাইড্রেট কাকে বলে। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস অফ বায়োমলিকিউল। আর আমাদের বডিতে যে এনার্জিটা আসে, একটা লিভিং বডিতে যে এনার্জিটা আসে, সেই এনার্জির যে মেইন সোর্স, দ্যাট ইজ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট খাবে না, এনার্জি পাবে না। এটা বুঝতে পারলে? কার্বোহাইড্রেট ইজ দ্য মেইন সোর্স অফ এনার্জি in the living body. So it is the main source of energy in a living body. Hello? In a living body. তো কিছু এক্সাম্পল দেখা যাক কার্বোহাইড্রেটের। কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। দেখো, প্রথমত আমাদের যে খাবারগুলো আমরা খাই, মোস্ট অফ দ্য ফুডস, সেগুলোর মধ্যে কি থাকে? কার্বোহাইড্রেট থাকে। তাহলে মোস্ট অফ দ্য ফুড ইন আওয়ার ডায়েট, most of the foods in our diet, ঠিক আছে, they mainly contain কি? Starch. They mainly consist of starch, ঠিক আছে? মেইনলি তাদের কি থাকে? তাদের থাকে স্টার্চ। হলো? আচ্ছা, তাছাড়া আর কিছু, কটন। কটন মানে বসো তুলো, যেটা কটন, ঠিক আছে, রেয়ন, ফ্যাব্রিক যেটাকে বলি, ঠিক আছে? এগুলো কি দিয়ে তৈরি হয়? দে আর ডেভেলপড ফ্রম সেলুলোজ, ঠিক আছে? আচ্ছা, সেলুলোজ কোথায় দেখতে পাওয়া যায়? সেলুলোজ কোথায় দেখতে পাওয়া যায়? এটা তো পারবে আশা করি, মনে পড়ে? ক্লাস 9-10 এর কনসেপ্ট। সেলুলোজ গাছের মধ্যে দেখতে পাওয়া যায়। গাছ বলতে গাছের ওয়াল, যে প্ল্যান্ট সেল ওয়াল যেটাকে বলা হয়, সেখানে দেখতে পাওয়া যায় সেলুলোজ, ঠিক আছে? তো স্টার্চ, সেলুলোজ, এগুলো কি? এগুলো কিছুই না, এগুলো কার্বোহাইড্রেট, ঠিক আছে? তাছাড়া আমরা এই যে চিনি খাই, ইট ইজ অলসো আ কার্বোহাইড্রেট, ঠিক আছে? ভাতে কার্বোহাইড্রেট থাকে, ঠিক আছে? ব্রেড, যেই ধরনের ব্রেড, বা আমরা যে রুটি খাই সেই ব্রেড, কিংবা যেটা বেকারি থেকে নিয়ে আসি সেই ব্রেড, সেখানেও কিন্তু কার্বোহাইড্রেট থাকে, ঠিক আছে? তো সমস্ত জায়গায় কিন্তু আমরা কার্বোহাইড্রেট দেখতে পাই। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। প্ল্যান্টরা কি খায়? প্ল্যান্টরা কি খায়, বা প্ল্যান্টরা কিভাবে খায় বলো তো? ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস। তাহলে প্ল্যান্ট কি করে? অল গ্রিন প্ল্যান্ট, যারা গ্রিন গ্রিন প্ল্যান্ট আছে ইন জেনারেল, তারা কি করে? ফটোসিনথেসিস করে। ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসে কি হয়? তারা কার্বন ডাই অক্সাইড নেয় আর ওয়াটার অ্যাবজর্ব করে, ঠিক আছে? তারা ইন প্রেজেন্স অফ সানলাইটে গাছের পাতার ক্লোরোফিল, CHLO
আরো PHY ডাবল এল, খেয়াল রাখবে ডাবল এল আছে। হ্যাঁ, তো কার্বন ডাই অক্সাইড, ওয়াটার এগুলোকে অ্যাবজর্ব করে ইন প্রেজেন্স অফ সানলাইট ক্লোরোফিলে কি করে, একটা কার্বোহাইড্রেট ফর্ম করে, CxH2O হোল Y। আচ্ছা, একটু ভালো করে লিখি, এক মিনিট। CxH2O হোল Y, ঠিক আছে, আর তার সঙ্গে XCO2 হলো। তো এগুলো কিন্তু তারা তৈরি করে, বোঝা গেল? এই যে কার্বোহাইড্রেটটা যেটা তৈরি হয়, এই কার্বোহাইড্রেটটাই কিন্তু গাছের খাবার, ঠিক আছে, ফুড অফ দ্য প্লান্ট। তো ইন জেনারেল কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয় না, পড়েছিল বায়োলজিতে এই রিঅ্যাকশনটা। এক্সপাই দিয়ে অবভিয়াসলি ছিল না, ব্যালেন্স করা ছিল। তো এইটা হলো ইন জেনারেল, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবার প্রশ্ন হচ্ছে কার্বোহাইড্রেটের ডেফিনিশনটা কি দাঁড়াচ্ছে? দ্য ডেফিনিশন অফ কার্বোহাইড্রেট, দেখো কার্বোহাইড্রেটের ডেফিনিশন যখন বলতে হয়, এক মিনিট দাঁড়াও তো। ডেফিনিশন অফ কার্বোহাইড্রেট, দেখো কার্বোহাইড্রেটের ডেফিনিশন বলতে আমরা যেটা বুঝি, কার্বোহাইড্রেট হলো সেই সমস্ত কম্পাউন্ড যারা কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি। দে কনসিস্ট অফ কার্বন, হাইড্রোজেন and oxygen, হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। আর এদের একটা জেনারেল ফর্মুলা থাকে, সেটা কি, যেটা আমি একটু আগে লিখলাম, CxH2O এটা হচ্ছে তাদের জেনারেল ফর্মুলা, হলো। তো দেখো কিছু কিছু ব্যাপার আছে এখানে আমাদের জানতে হবে, সেটা হলো সব ক্ষেত্রে এই যে ফর্মুলাটা আমি লিখলাম, এই ফর্মুলাটা নাও থাকতে পারে। যেমন কিছু কিছু কার্বোহাইড্রেট আছে যাদের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি না। যেমন ধরো র্যামনোজ, C6H12O5 এর নাম কি? এর নাম র্যামনোজ, RHAMNOSE, র্যামনোজ। তো র্যামনোজ হচ্ছে এমন একটা কার্বোহাইড্রেট যার ক্ষেত্রে আমরা যেটাকে কোনোভাবেই আমরা এই যে ফর্মুলাটা লিখেছি আমি, এই ফর্মুলাটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না, বাট স্টিল ইট ইজ আ কার্বোহাইড্রেট, হলো। আবার এরকম কিছু কিছু কম্পাউন্ড আছে যাদেরকে আমরা এই ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু তারা কার্বোহাইড্রেট না। ফর এক্সাম্পল CH3COOH এর নাম কি? বলো বলো, কে বলবে? এখন তো পারাই উচিত। ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড অথবা কমন নেম অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। বা তো অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এই ফর্মুলাটা লিখে। যেমন দেখো কার্বন কটা আছে এখানে? দুটো আছে। তো গুণে বলো হাইড্রোজেন কটা আছে? অ্যাসিটিক অ্যাসিডে হাইড্রোজেন কটা? গুনো গুনো গুনো, কটা? চারটা আছে। অক্সিজেন কটা? গুনো, অক্সিজেন কটা? দুটো আছে। তো এটা হলো ওর ফর্মুলা, তাই তো, কেমিক্যাল ফর্মুলা। তো কেমিক্যাল ফর্মুলাটাকে আমি কি এইভাবে লিখতে পারি না? C2H2O হোল টুয়াইস, আমি কি লিখতে পারি না এইভাবে? দুটো কার্বন, চারটা হাইড্রোজেন, দুটো অক্সিজেন, হবে তো? তো দেখো অ্যাসিটিক অ্যাসিডকে আমি CxH2O হোল বাই এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, x আর y এর ভ্যালু এখানে সেম হতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড কিন্তু কখনোই
কার্বোহাইড্রেট না। বোঝা গেল? তো এই কারণে হ্যাঁ এই কারণে এখানে কিছু কনফিউশন অ্যারাইজ করে। তো এই কনফিউশনটাকে মেটানোর জন্য আমাদের একটা মডার্ন ডেফিনিশনের দরকার। সেই মডার্ন ডেফিনিশনটা কি জিনিস? সেই মডার্ন ডেফিনিশনটা এখন আমরা পড়বো। দেখো মডার্ন ডেফিনিশন, দেখো কার্বোহাইড্রেটের মডার্ন ডেফিনিশন বলে যে কার্বোহাইড্রেট হলো পলিহাইড্রক্সি অ্যালডিহাইড কিংবা কিটোন, ঠিক আছে, এবং তারা অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে থাকে। এবার অপটিক্যালি অ্যাক্টিভিটি বলতে কি বোঝাবে, অপটিক্যাল অ্যাক্টিভিটি কি বোঝে সেটা আমরা এখনো কিছু বুঝি না সেটা সম্পর্কে, সেটা আমরা পরে বুঝবো আস্তে ধীরে। তো দেখো কার্বোহাইড্রেটস আর defined as optically active polyhydroxy, বোঝাচ্ছি আমি এক্ষুনি, aldehydes or ketones। ঠিক আছে, carbohydrates are defined as optically active polyhydroxy aldehydes and ketones or the compounds which give rather these on hydrolysis, these মানে এই পলিহাইড্রক্সি অ্যালডিহাইড কিংবা পলিহাইড্রক্সি কিটোনগুলো তৈরি হবে যদি এদের হাইড্রোলিসিস করি আমরা। তাহলে ডাইরেক্টলি যদি পলিহাইড্রক্সি অ্যালডিহাইড কিটোন থাকে তাকে বলবো কার্বোহাইড্রেট, কিংবা যদি কোনোভাবে হাইড্রোলিসিস হয়ে ওরা তৈরি হয় তাহলে যার থেকে হাইড্রোলিসিসের ফলে ওরা তৈরি হচ্ছে তারাও কিন্তু অ্যালডিহাইড, সরি কার্বোহাইড্রেট। ঠিক আছে, তো স্যার স্যার আরেকবার বলো। আরেকবার একটা এক্সাম্পল দিই। দেখো পলিহাইড্রক্সি, হাইড্রক্সি মানে কি? হাইড্রক্সি মিন্স OH গ্রুপ, এটাকে বলে হাইড্রক্সি গ্রুপ বা অ্যালকোহল গ্রুপ যেটাকে আমরা বলি OH, হাইড্রক্সি হলো। অ্যালডিহাইড বা কিটোন এটা সম্পর্কে তো তোমরা জাস্ট পড়ে উঠেছো, তোমরা জানো অ্যালডিহাইড কাকে বলে, কিটোন কাকে বলে। তো একটা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড কেমন দেখতে হয়? দেখো CHO অ্যালডিহাইড, তো এবার এখানে CHOH আছে, কটা আছে? ধরো এনটা আছে। আচ্ছা আমি না একটু ভালো করে লিখি, এইভাবেই লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এটাকে আমরা কি বলবো? দেখো তো, এটাকে আমরা বলতে পারি হাইড্রক্সি অ্যালডিহাইড বা পলি ট্রাইহাইড্রক্সি অ্যালডিহাইড বলতে পারি এটাকে আমরা। তিনটে হাইড্রক্সি গ্রুপ আছে, হ্যাঁ তাহলে আমরা এটাকে ট্রাইহাইড্রক্সি অ্যালডিহাইড বলতে পারি। অ্যালডিহাইড কেন? দেখো মাথার উপর একটা CHO গ্রুপ আছে, এটা একটা অ্যালডিহাইড গ্রুপ, তাই না? তিনটে হাইড্রক্সি অ্যালডিহাইড, ট্রাইহাইড্রক্সি অ্যালডিহাইড, এরকম যদি চারটা থাকে টেট্রাহাইড্রক্সি অ্যালডিহাইড, পাঁচটা থাকলে পেন্টাহাইড্রক্সি অ্যালডিহাইড, হেক্সাহাইড্রক্সি অ্যালডিহাইড, তাই তো? হলো, বোঝা গেল? যদি কিটোন থাকে তাহলে সেটা কিভাবে থাকবে? দেখো প্রথমে বলে রাখি, একদম উপরের যে কার্বনটা সেখানে আমরা কিটোন গ্রুপকে কোনোভাবেই রাখতে পারবো না, ঠিক আছে? যদি রাখিও সেটা অন্যরকম দেখতে হবে একটু, যাই হোক সেটাতে আমি আসছি। তো CH2OH থাকলো, নিচে C ডাবল বন্ড O থাকলো, এখানে CHOH থাকলো, এখানে আবার CHOH দিলাম একটা, এখানে আবার CH2OH দিলাম একটা। তো ভালো করে দেখো এখানে কতগুলো হাইড্রক্সি গ্রুপ আছে? চারটা। তো তো আমি কি এটাকে টেট্রাহাইড্রক্সি কিটোন বলতে পারি? বলা যায়? হ্যাঁ স্যার। নিশ্চয়ই বলা যায়। তো এরকম ধরনের যে কম্পাউন্ড গুলো হবে এগুলি কি বলা হয়েছে? কার্বোহাইড্রেট।
কে বুঝতে পারলে না বলো? স্যার তার মানে কার্বোহাইড্রেটের মধ্যে ইদার অ্যালডিহাইড থাকে বা কিটোন থাকে, ইদার অ্যালডিহাইড উইথ থাকে অথবা কিটোন থাকে, এক্স্যাক্টলি। এবং আর তার সঙ্গে অ্যালকোহলের সাথে। OH গ্রুপ থাকাটাও নেসেসারি, থাকতেই হবে। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো এই গেল কার্বোহাইড্রেট। আমরা কিন্তু এখনো কার্বোহাইড্রেটের কোনো এক্সাম্পল পড়িনি। হ্যাঁ, দু চারটে নাম ঠিকই পড়েছি, আর তারা কেমন দেখতে, কি কি না, কিচ্ছু পড়িনি ওগুলো এখনো, সেগুলো পড়বো অবভিয়াসলি। তো এবারে আমরা কি করব, কার্বোহাইড্রেটকে ক্লাসিফাই করার চেষ্টা করব। তো দেখি কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন কিভাবে করে। তো দেখো, নেক্সট পেজে যাই। ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট। দেখো, ফার্স্ট অফ অল আমরা এটাকে ক্লাসিফাই করব অন দ্য বেসিস অফ টেস্ট। তাহলে ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট কথাটা লিখে নিই, নাহলে পরে বুঝতে পারবে না। কার্বোহাইড্রেট কিসের বেসিসে? অন দ্য বেসিস অফ টেস্ট। তো টেস্টের বেসিসে আমরা যদি এটাকে ক্লাসিফাই করি, তাহলে ফার্স্ট অফ অল আমরা এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি? একটাকে বলা হয় সুগার, আরেকটাকে বলা হয় নন সুগার। তাহলে সুগার কারা? যারা সুইট। নন সুগার কারা? যারা সুইট না বা টেস্ট লেস বলতে পারো। সুগার কি? যারা ক্রিস্টালাইন। নন সুগার কি? যারা অ্যামরফাস। সুগার কি? যারা ওয়াটার সলিউবল। নন সুগার কি? যারা ওয়াটারে ইনসলিউবল। ক্লিয়ার? তাহলে সুগারে কি বললাম? ওয়াটার সলিউবল, ক্রিস্টালাইন, carbohydrates having sweet taste, তাকে আমরা বলছি সুগার। ঠিক আছে? তাহলে ওয়াটার সলিউবল ক্রিস্টালাইন কার্বোহাইড্রেটস হ্যাভিং সুইট টেস্ট, তাকে বলা হয় সুগার। হলো? আচ্ছা, এক্সাম্পল দিই কয়েকটা। দেখো, এগুলো সম্পর্কে তোমরা অলরেডি জানো। গ্লুকোজ মিষ্টি হয় তো খেতে? খেয়েছো গ্লুকোজ কোনোদিনও? হ্যাঁ। আচ্ছা, ফ্রুক্টোজ। আচ্ছা, আর একটা কোনো এক্সাম্পল দিতে পারবে তোমাদের চেনা জানা কোনো এক্সাম্পল? স্যার চিনি। চিনি আবার কি? ও চিনি টিনি বলবে না, স্যার, এখন সায়েন্সের ল্যাঙ্গুয়েজে কথা বলবে। ঠিক আছে, তোমার চিনি কথাটা আমি নিলাম, এবার একটু ভালো করে বলো। স্যার সুক্রোজ হবে নাকি? সুক্রোজ। সুক্রোজ, এক্স্যাক্টলি, এটাই তো চিনি। ঠিক আছে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, আর একটা নাম মনে রাখো, ল্যাকটোজ। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, ফ্রুক্টোজ কোথায় পাওয়া যায় জানো? বিভিন্ন ফ্রুট জুস, ভেজিটেবল, হানি, এই সমস্ত জায়গায় পাওয়া যায় ফ্রুক্টোজ। ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেল? ল্যাকটোজ কোথায় পাওয়া যায়? মিল্ক বা ডায়েরি প্রোডাক্ট যেগুলো আছে, ডেয়ারি প্রোডাক্ট, সেগুলোতে পাওয়া যায়। মিল্ক জাতীয় যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেগুলোতে কিন্তু ল্যাকটোজ পাওয়া যায়। গ্লুকোজ কোথায় পাওয়া যায়? গ্লুকোজ তো তোমরা খেয়েছো অলরেডি। ঠিক আছে? তো গ্লুকোজ নিয়ে একটা গল্প আছে, পরে যখন পড়াবো গ্লুকোজ তখন আমি বলবো। আচ্ছা, এবারে আসি নন সুগার। দেখো, নন সুগারে আমি কি কি বললাম একটু আগে? কি বললাম মনে আছে?
water insoluble Non-crystalline আর non crystalline no taste. non crystalline কি কথা amorphous Amorphous আর amorphous tasteless. মনে আছে তো হ্যাঁ amorphous কাকে বলে মনে আছে হ্যাঁ স্যার কোথায় পড়েছিলে স্যার চ্যাপ্টার 1 Chapter সলিড one, স্টেট solid state solid state. তাহলে water insoluble amorphous আর কি tasteless টেস্টলেস tasteless ঠিক আছে কার্বোহাইড্রেট এগুলোকে বলা হয় নন সুগার কিছু এক্সাম্পল গাছে যেগুলো পাওয়া যায় স্টার্চ আলুতে পাওয়া যায় স্টার্চ জানো সেলুলোজ কোথায় পাওয়া যায় তোমরা ঘাস পাতা খাও এই ঘাস পাতা মিন্স যে শাক খাই তার কথা বলছি নিশ্চয়ই খাও হ্যাঁ সেখানে সেলুলোজ থাকে হ্যাঁ ঠিক আছে ঘাস পাতা মানে মাঠে ঘাটের থেকে ঘাস তুলে নিয়ে খাওয়ার কথা বলছি না আমি মানে ঘাস পাতা মানে আমরা যেগুলো খাই আর কি ঠিক আছে শাক পাতা যেগুলোকে বলা হয় তো এখানে পাওয়া যায় সেলুলোজ তো সেলুলোজ হলো স্টার্চ হলো মোদ্দা কথা আমরা সুগার আর নন সুগার দু ধরনের কার্বোহাইড্রেটকে পড়লাম কিসের বেসিসে অন দ্য বেসিস অফ টেস্ট নেক্সট আমরা যে ক্লাসিফিকেশনটা পড়বো দ্যাট উইল বি অন দ্য বেসিস অফ হাইড্রোলিসিস তাহলে কার্বোহাইড্রেটস on the basis of hydrolysis কত ভাগে ভাগ করা যায় তিনটা ভাগে ভাগ করা যায় কি কি প্রথমে এটাকে বলবো মনোস্যাকারাইড দেখো স্পেলিংটা খেয়াল রাখবে হ্যাঁ মনোস্যাকারাইড সেকেন্ডলি অলিগোস্যাকারাইড আর লাস্ট পলিস্যাকারাইড তাহলে তিনটে ভাগ মনোস্যাকারাইড অলিগোস্যাকারাইড পলিস্যাকারাইড এবার মনো কথাটার মানে কি একটাই কার্বোহাইড্রেট ইউনিট দিয়ে যে কার্বোহাইড্রেট গুলো তৈরি হয় মানে ওগুলোকে যদি আমি হাইড্রোলিসিস করি বা ভাঙি আমি একটাই পাবো মানে নতুন কিচ্ছু পাবো না ওটাই থাকবে সেটাকে বলা হয় মনোস্যাকারাইড অলিগোস্যাকারাইড মানে কি যদি আমি কার্বোহাইড্রেটটাকে হাইড্রোলিসিস করে দিই তাহলে আমি ছোট ছোট কিছু মনোস্যাকারাইড পাবো কটা পাবো 2 থেকে 10টা পর্যন্ত আর পলি কাকে বলা হয় যদি তারও বেশি কার্বোহাইড্রেট আমরা পাই বাই হাইড্রোলিসিস তাহলে আমরা তাকে বলবো পলিস্যাকারাইড তাহলে কি বললাম ডেফিনেশন গুলো সবার প্রথমে আসি এইটাতে মানে মনোস্যাকারাইডে তো মনোস্যাকারাইডে কি বললাম দ্য কার্বোহাইড্রেটস দেখা যাচ্ছে তো which cannot be hydrolyzed to produce any simpler substances simpler carbohydrates লিখে দিই carbohydrates ওকে তাদেরকে বলা হয় মনোস্যাকারাইড হলো এক্সাম্পল দেওয়া যাক অ্যারাবিনোজ এক্সাম্পল অ্যারাবিনোজ ফর্মুলা একটু আগে দেখলাম C5H10O5 হলো বোঝা গেল C5H10O5 তাছাড়া রাইবোজ নামগুলো খেয়াল রাখবে C5H10O5 একই নেক্সট গ্লুকোজ ফর্মুলা C6 পারবে তো বলে ভালো এটা তো পারবে H12O6 এবারে বলো ফ্রুক্টোজ ফর্মুলা বলো
কে বলবে? আরে বাবা একই, এগুলো আইসোমার, ঠিক আছে, এগুলো আইসোমার, বুঝতে পারলে? অ্যারাবিনোজ রাইবোজ একই ফর্মুলা, গ্লুকোজ ফ্রুক্টোজ একই ফর্মুলা, বুঝতে পারলে? এগুলো কি? এগুলো হলো মনোস্যাকারাইড, মানে এগুলোকে ভাঙলে আমি নতুন কোনো কার্বোহাইড্রেট পাবো না, এগুলোই ফাইনাল, এগুলোই লাস্ট, ঠিক আছে? ওই জন্য মনোস্যাকারাইড। এবারে আসছি অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডকে ভাঙলে কি হবে? অন হাইড্রোলিসিস দে গিভ, on hydrolysis they give 2 to 10 monosaccharides, হলো 2 to 10 monosaccharide, বোঝা গেল? আচ্ছা, তো এবারে এই যে মনোস্যাকারাইড ইউনিট গুলো হয়, দেখো এর মধ্যে একটা ব্যাপার আছে, কি কি? যদি আমরা দুটো মনোস্যাকারাইড পাই একটা অলিগোস্যাকারাইডকে ভেঙে, তাহলে আমরা তাকে বলবো ডাইস্যাকারাইড। অলিগোস্যাকারাইডটাকেই আমরা বলবো ডাইস্যাকারাইড। তাহলে ডাইস্যাকারাইড কি? আমরা দুটো মনোস্যাকারাইড ইউনিট পাবো। ফর এক্সাম্পল, আমরা যদি সুক্রোজকে ভাঙি C12H22O11, এটাকে যদি আমরা ভাঙি, মানে এটাকে যদি আমরা হাইড্রোলাইজ করি, ভাঙি তো না, অ্যাকচুয়ালি হাইড্রোলিসিস করি, তাহলে কি হবে? তাহলে ভেঙে যাবে কিসে কিসে? গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ, হলো? এটা গ্লুকোজ, এটা ফ্রুক্টোজ, বোঝা গেল? এটা হলো ডাইস্যাকারাইড, মানে দুটো মনোমার বা মনোস্যাকারাইড ইউনিট আমরা পাবো এটাকে ভেঙে। মেইনটা কি? সুক্রোজ, C12H22O11 সুক্রোজ, ঠিক আছে? তাছাড়া যদি এরকম তিনটে পেয়ে যাই, তাহলে আমরা তাকে বলবো ট্রাইস্যাকারাইড। কি বলবো? ট্রাইস্যাকারাইড। ট্রাইস্যাকারাইডস কাদের বলবো? যদি কোনোটাকে ভেঙে আমরা তিনটে পেয়ে যাই এরকম মনোস্যাকারাইড, তাদেরকে বলবো ট্রাইস্যাকারাইড। যেমন C18H32O16, এটাকে যদি আমরা হাইড্রোলিসিস করি H প্লাস অ্যান্ড 2H2O, খেয়াল রাখবে এখানে দুটো জল লাগবে, ঠিক আছে, কারণ দুবার ভাঙতে হবে। তো কি পাবো? পাবো C6H12O6, আচ্ছা পাবো C6H12O6, আবার C6H12O6। কি নাম এগুলোর? প্রথমটার নাম হচ্ছে গ্লুকোজ, সেকেন্ডেরটার নাম ফ্রুক্টোজ, থার্ডেরটার নাম গ্যালাক্টোজ, বোঝা গেল? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, তো তিনখানা মনোস্যাকারাইড পাচ্ছি ওকে ভেঙে। আচ্ছা এটার নাম কি? এর নাম রাফিনোজ, খেয়াল রাখবে, রাফিনোজ, ওকে? তো রাফিনোজ হলো এমন একটা ট্রাইস্যাকারাইড যাকে ভেঙে আমরা তিনখানা মনোস্যাকারাইড ইউনিট পাবো, ঠিক আছে? তো রাফিনোজ is an example of oligosaccharide, specifically it's a trisaccharide, বোঝা গেল? হ্যাঁ। কারোর মনে কোনো ডাউট এখনো পর্যন্ত? হ্যাঁ ডাউট আছে, বলো বলো, কি ডাউট আছে বলো। বলো রাজশ্রী, কি ডাউট আছে তোমার, বলো শুনি। স্যার ডাউট নাই, বুঝছি বললাম। ও আচ্ছা, ডাউট নেই, বুঝেছো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা অলিগোস্যাকারাইডের পরে কি থাকে বাকি? পলিস্যাকারাইড, তাই তো? পলিস্যাকারাইড কথাটা মানে তোমরা অলরেডি বুঝে গেছো এখন, তাই তো? তো পলিস্যাকারাইড কি বলবো? এরা হাইড্রোলিসিস হয়ে সেভারাল নাম্বার অফ
মনোস্যাকারাইড প্রোডিউস করবে। তাহলে the produces on hydrolysis, এইভাবেই লিখি আগেরটার মতন, on hydrolysis they give several monosaccharides. ঠিক আছে, they give several monosaccharide। একটা এক্সাম্পল পড়তে হবে পলিস্যাকারাইডের, দ্যাট ইজ স্টার্চ, C6H10O5, কতগুলো N। ঠিক আছে, এটা হচ্ছে স্টার্চের ফর্মুলা। বায়োলজিতে স্টার্চ নামটা পড়েছিলে, আমার যতদূর মনে পড়ে, ফর্মুলা তো পড়োনি। প্লাস N নাম্বার অফ ওয়াটার দিতে হবে, আর তার সঙ্গে H প্লাস দিতে হবে, তাহলে কি হবে, N নাম্বার অফ গ্লুকোজ পাবো আমরা, N অফ C6H12O6, এটা হলো গ্লুকোজ। কতগুলো পাবো, N N। ঠিক আছে, এবারে এই Nটা কি, ইনফাইনাইট নাম্বার, প্রচুর। বুঝতে পারলে, বোঝা গেল? অনেক অনেক জল দিতে হবে, তাহলে এটা হাইড্রোলিসিস হয়ে অনেকগুলো গ্লুকোজ ফর্ম করবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে। পলিস্যাকারাইডস এর কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন হোমোপলিস্যাকারাইড। ঠিক আছে, তো এগুলোকে হোমোগ্লাইক্যানসও বলা হয়। তো যাই হোক, যেমন দেখো স্টার্চ, বলে রাখি জাস্ট অ্যাজ ইনফরমেশন জেনে রাখো, যেমন ধরো স্টার্চ শুধুমাত্র একটা মনোস্যাকারাইড ইউনিট দিয়ে এটা তৈরি, তাই তো? মানে ওকে ভাঙলে আমরা শুধুমাত্র কি পাবো, স্টার্চ থেকে কি পাবো, গ্লুকোজ পাবো, তাই তো? তো তেমনি এটাকে বলা হয় হোমোপলিস্যাকারাইড। তো একই রকম ভাবে আরেকটা হয় হেটারোপলিস্যাকারাইড। তো হেটারোপলিস্যাকারাইডকে যদি আমরা হাইড্রোলিসিস করি, তাহলে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মনোস্যাকারাইড ইউনিট পাবো, শুধুমাত্র যে গ্লুকোজ পাবো এরকম স্টার্চের মতন তা না। ঠিক আছে, অনেক অন্য অন্য রকমের আমরা পেতে পারি। বোঝা গেল? তো এটা হলো মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইডের ক্লাসিফিকেশন। এইবার আমরা চলে আসবো অন দ্য বেসিস অফ দেয়ার রিডিউসিং প্রপার্টি। রিডিউসিং প্রপার্টির বেসিসে কিভাবে এগুলোকে ক্লাসিফাই করা যায়। তাহলে কার্বোহাইড্রেটস, carbohydrates on the basis of reducing property। ঠিক আছে, কি কি দেখো, একটাকে বলে রিডিউসিং সুগার, একটাকে বলে নন রিডিউসিং সুগার। কি কি, রিডিউসিং সুগার, একটাকে বলে নন রিডিউসিং সুগার। হলো, এইবার রিডিউসিং সুগার কারা, যারা ফিলিং সলিউশন বা টলেন্স রিএজেন্টকে রিডিউস করতে পারে তাদেরকে বলে রিডিউসিং সুগার। যারা পারে না তাদেরকে বলা হয় নন রিডিউসিং সুগার। তাহলে যে কথাটা বললাম ওইটাই আমি এখন লিখবো, দে ক্যান রিডিউস টলেন্স রিএজেন্ট or filling solution। হলো, আর এদের ক্ষেত্রে কি, they cannot reduce tolerance reagent or filling solution। হলো, they can reduce tolerance reagent or filling solution, they cannot reduce
টলারেন্স রিএজেন্ট অর ফেলিং সলিউশন। ঠিক আছে, কিছু কিছু রিডিউসিং সুগারের এক্সাম্পল, গ্লুকোজ, ঠিক আছে, ফ্রুক্টোজ, অ্যারাবিনোজ, ঠিক আছে, রাইবোজ, এটসেট্রা। হলো কিছু কিছু নন রিডিউসিং সুগারের এক্সাম্পল, সুক্রোজ, আচ্ছা, যে কোনো পলিস্যাকারাইড যেমন স্টার্চ, ঠিক আছে, দে আর নন রিডিউসিং সুগার। ক্লিয়ার? বোঝা গেল? তারা টলারেন্স রিএজেন্ট কিংবা ফেলিং সলিউশনকে রিডিউস করতে পারে না। রিঅ্যাকশন গুলো তো আমরা অবভিয়াসলি দেখবো পরে, আপাতত ডেফিনেশন গুলো দেখো, ডিটেইলসে পড়বো যখন, একটু পরে আমরা মনোস্যাকারাইড এখনই যা শুরু করব, তখন আমরা যে রিঅ্যাকশন দেখব, তখন আমরা এই রিঅ্যাকশন গুলোকে আলাদা করে বুঝবো। ঠিক আছে, অ্যাজ অফ নাও আমি জাস্ট ডেফিনেশন গুলো বলছি একটা একটা করে। বোঝা গেল? কোনো ডাউট? কারোর মনে কোনো ডাউট? অর্কপাল? না স্যার। ওকে, তো এটা গেল। আচ্ছা, এবার কি, এবার ডাইরেক্টলি চলে আসো মনোস্যাকারাইডে। মনোস্যাকারাইড, नहीं सर डाउट ঠিক नहीं। আছে, ওকে। মনোস্যাকারাইড দেখো, মনোস্যাকারাইড মানে কি? মনোস্যাকারাইড কি আমরা একটু আগেই বলেছি, মনোস্যাকারাইড হলো সিম্পলেস্ট কার্বোহাইড্রেট, মানে ওর থেকে সিম্পল আর কোনো কার্বোহাইড্রেট নেই। ঠিক আছে, তো কি থাকে এদের মধ্যে? তাদের মধ্যে 3 থেকে 7টা কার্বন থাকে। জেনারেলি আমরা তাদেরকে CnH2O হোল N এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। হলো, তো আমি কি বললাম, আমি লিখবো এখন। তো these are the simplest form of carbohydrate. They are the simplest form of carbohydrate. They possesses 3 to 7 carbon atoms. They possesses 3 to 7 carbon atoms and can be represented by CnH2O whole N এরকম ভাবে। বোঝা গেল? তো এবারে আমরা দেখব এই মনোস্যাকারাইড গুলোর ক্লাসিফিকেশন কেমন, আর কি কি ধরনের মনোস্যাকারাইড হয়। দেখো, মনোস্যাকারাইড দু রকমের হয়, একটাকে আমরা বলি অ্যালডোজ, একটাকে আমরা বলি কিটোজ। আবার ভাগ করো দুটো ভাগে। তো মনোস্যাকারাইড দু ধরনের হয়। আচ্ছা, এক মিনিট। একটাকে বলি, কি বললাম, অ্যালডোজ, আর এটাকে বলবো কিটোজ। ওকে, এবার অ্যালডোজ কথাটার মানে কি? দেখো ALD, এখানে দেখো কিটো। খুব পরিষ্কার ভাষায় যদি আমি জিনিসটাকে বলি, যেই সমস্ত মনোস্যাকারাইডের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে সেগুলোকে বলা হয় অ্যালডোজ, আর যেই সমস্ত মনোস্যাকারাইডের মধ্যে কিটো গ্রুপ আছে তাদেরকে বলা হয় কিটোজ। তাহলে আমি কি বললাম আরেকবার, তাহলে monosaccharides in which an aldehyde group is present, মানে CHO,
তাদেরকে বলা হয় অ্যালডোজ। হলো? তাহলে যে কোনো পলিহাইড্রক্সি অ্যালডিহাইডকেই আমরা অ্যালডোজ বলবো। ঠিক আছে? একদম শুরুতে ছবি এঁকে দেখিয়েছিলাম স্ট্রাকচার লিখে, তো ওটা ছিল অ্যালডোজ। পরে যেটা করেছিলাম সেটা ছিল কিটোজ। ঠিক? তাহলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড গুলোকে আমরা বলবো অ্যালডোজ। তাহলে নেক্সট যেটা কিটোজ, মনোস্যাকারাইডস, in which an, আচ্ছা and তো হবে না, a ketone group is present, in which a ketone group is present, সেটাকে আমরা বলবো কিটোজ। ঠিক আছে? তো অ্যালডোজের ক্ষেত্রে দেখো, নাম্বার অফ কার্বন, নাম্বার অফ কার্বনের বেসিসে অ্যালডোজকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। যদি মিনিমাম দেখো 3টে কার্বন থাকতে পারে, ঠিক আছে, তাহলে তাকে আমরা বলবো অ্যালডো ট্রাইওস। যদি 4টা থাকে অ্যালডো টেট্রোজ। যদি 5টা কার্বন থাকে অ্যালডো পেন্টোজ। যদি 6টা থাকে অ্যালডো হেক্সোজ। এইভাবে জিনিসগুলোকে লেখা হয়। তাহলে ক্লাসিফাই যদি আমি করার চেষ্টা করি, আবার বললাম, তাহলে যদি নাম্বার অফ কার্বন 3টে থাকে তাহলে কি বললাম, অ্যালডো ট্রাইওজ। ঠিক আছে? ট্রাইওজ অ্যালডোজই, কিন্তু যেহেতু 3টে কার্বন, ট্রাইওজ। দেখতে কেমন হবে? CH2OH, CHOH, আর লাস্টে CHO। আচ্ছা, CH2 এর সাথে যে OH টা আছে সেটাকে আমি নিচে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। CH2OH। তাহলে কার্বন কটা আছে? কার্বন কটা আছে? ভালো করে দেখো, 3টে কার্বন আছে, তাই তো? এটা হলো এক ধরনের অ্যালডোট্রায়োস। এই অ্যালডোট্রায়োসটার নাম কি? এর নাম গ্লিসারেলডিহাইড। হলো? যদি নাম্বার অফ কার্বন 4টা থাকে তাহলে কি বলেছি? অ্যালডো টেট্রোজ। বোঝা গেল? টেট্রোজ মানে 4। তাহলে আমি কি করব, একটা CHOH মাঝখানে এক্সট্রা অ্যাড করে দেব। তাহলে CH2OH তো থাকলো, এখানে CHOH তাহলে কটা হয়ে যাবে? 2টো হয়ে যাবে। আর এখানে CHO থাকলো অ্যাজ ইট ইজ। এর নাম এরিথ্রোজ। বেশি মুখস্থ করাবো না, চিন্তা নেই। এরিথ্রোজ, এটার নাম গ্লিসারেলডিহাইড, এটার নাম এরিথ্রোজ। বোঝা গেল? যদি আরেকটা এক্সট্রা কার্বন থাকতো মধ্যেখানে, মানে 5টা কার্বন থাকতো টোটাল, তাহলে তাকে বলতাম, কি বলতাম? তাকে আমরা বলতাম রাইবোজ। যদি আরেকটা থাকতো এক্সট্রা, মানে 6টা কার্বন, তাহলে তাকে কি বলি বলতে পারবে? 5টা না হয় বাদ দিলাম, 6টা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যালডো হেক্সোজ, মধ্যেখানে হেক্স কথাটা আসবে। হেক্স মানে 6, তোমরা তো জানো, জানো তো? হ্যাঁ স্যার। হেক্স মানে যে 6, তাহলে অ্যালডো হেক্সোজ। তাহলে অ্যালডো হেক্সোজ যদি আমরা এখানে ছবি আঁকি, মাঝখানে CHOH কটা হবে? 4টা হবে তো? লাস্টে CHO। দেখো নাম্বার অফ কার্বন কটা আছে? কেউ এটার নাম বলতে পারবে একটু বুদ্ধি করে? এই একটু বুদ্ধি করো, নাম বেরিয়ে যাবে, তোমরা জানো এটার নাম। স্যার গ্লুকোজ।
এক্স্যাক্টলি, গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজ হতে পারে, হ্যাঁ গ্লুকোজই হবে। ঠিক আছে, গ্লুকোজ C6H12O6, বোঝা গেল? তাহলে এগুলো কি? এগুলো প্রত্যেকটা অ্যালডোজ এবং তাদের ক্লাসিফিকেশন। এবার আমাদের কি পড়তে হবে? এবার আমাদের পড়তে হবে কিটোজ অ্যান্ড তাদের ক্লাসিফিকেশন। তো কিটোজ কাকে বলবো? অলরেডি বলে ফেলেছি, এখানে কিটোন গ্রুপ প্রেজেন্ট থাকবে, তাকে বলা হয় কিটোজ। তো কিটোজের যদি আমরা ক্লাসিফিকেশন করি তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে আমরা দেখতে পাবো যে একই রকম ভাবে তিনটে কার্বন কন্টেইনিং কিটোনকে বলা হয় কিটোট্রায়োজ, কিটোটেট্রোজ, কিটোপেন্টোজ, কিটোহেক্সোজ, একই রকম ভাবে। তাহলে যদি নাম্বার অফ কার্বন তিনটে থাকে তাহলে নামটা কি হবে? কিটো ট্রাইওজ। হলো, কিটো ট্রাইওজ। দেখতে কেমন হয়? দেখো CH2OH তো থাকবেই অ্যাজ ইট ইজ সবার লাস্টে। আচ্ছা, মধ্যেখানে কি থাকবে? C+O। উপরে কি থাকবে? আবার CH2OH। তাহলে এটা কি? কিটো ট্রায়োজ। কেন ট্রায়োজ? কারণ এখানে তিনখানা কার্বন আছে, 1 2 3। ক্লিয়ার? এবার যদি চারটা থাকে কার্বন তাহলে কি? আচ্ছা, এটার নামই তো বলিনি। আচ্ছা, এটার নাম কি হবে বলো তো? এটা অ্যাজ সাচ কোনো নাম নেই, ডাইহাইড্রক্সি কি অ্যাসিটোন, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। ঠিক আছে, এটা জেনারেল নেম, এটা কিন্তু IUPAC নেম না। ঠিক আছে, তো যদি চারটে কার্বন থাকে তাহলে কি? কিটো টেট্রোজ, তাই না? কিটো টেট্রোজ। তাহলে এখানে আমি একটা CH2OH গ্রুপকে অ্যাড করব, তো ভরে দাও CH2OH। তাহলে এখানে CH2OH আসবে, আর এখানে C+O আসবে, এখানে CH2OH আসবে। এর নাম কি? এর নাম হলো এরিথ্রিউলোজ। ঠিক আছে, চেষ্টা করবে মনে রাখার, না থাকলে কোনো অসুবিধা নেই। কিন্তু এইটা না আমাদেরকে মনে রাখতে হবে, 5 ছেড়ে দিলাম। যদি 6টা কার্বন থাকে তাহলে কেমন দেখতে হবে? নামটা কি হবে আগে বলো? কিটো হেক্স ওজ। ঠিক আছে, কিটো হেক্স ওজ। খেয়াল রাখবে, মানে আমি কিন্তু ভেঙে ভেঙে পড়াচ্ছি যাতে জিনিসগুলো খেয়াল থাকে তোমাদের। তাহলে কিটো হেক্স ওজে কার্বন কটা থাকবে? হেক্স মানে কি 6 তো, তাহলে মধ্যেখানে CH OH কটা হবে? 3টা হবে না? আর তারপরে CO লাস্টে একদম CH2OH। দেখো তো 6টা কার্বন হলো কিনা। 1 2 3 4 5 6। এটার নাম বলতে পারবে কেউ? তোমরা এটারও নাম জানো? কেউ এটার নাম? বলে ভালো। এর নাম হলো ফ্রুক্টোজ। রাজশ্রী, হ্যাঁ স্যার। একটা জিনিস কাউন্ট করো তো, গ্লুকোজ আর ফ্রুক্টোজে কার্বনের সংখ্যা কটা? 6টা। দুটোর ক্ষেত্রেই 6টা। হাইড্রোজেন কটা? দুটোর ক্ষেত্রেই কাউন্ট করো। 12টা। 12টা। অক্সিজেন কটা? 10টা। 10টা কোথায় দেখতে পাচ্ছ? এত অক্সিজেন কোথায় আছে? 6 6টা 6টা 6টা।
এই গুনে তুমি ফর্মুলা গুনে বলছো, এখান থেকে কোনো C6H12O6 মানে এখান থেকে কোনো ম্যানুয়ালি কোনো হ্যাঁ স্যার। গ্লুকোজে কোনো কয়টা অক্সিজেন আছে? ফর্মুলা দেখে দেখে বলছি, কি ফাঁকিবাজ। বলো বলো বলো, দেখো স্যার 6টা। কয়টা আছে তো, চেক করেছো? হ্যাঁ। হুম। দুটো একই রকম দেখতে কেমিক্যাল ফর্মুলা হ্যাঁ। C6H12O6, কিন্তু এদের স্ট্রাকচার কি? স্ট্রাকচার আলাদা। একটার মধ্যে অ্যালডিহাইড আছে, একটার মধ্যে কিটোন আছে। হলো? এবার কিছু ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আমাদেরকে বুঝতে হবে। কি? দেখো আমরা ক্লাসিফিকেশন করে ফেলেছি অলরেডি। অ্যালডিহাইড বলো, কিটোন বলো, সমস্ত কিছুর ক্লাসিফিকেশন আমরা অলরেডি করে ফেলেছি। এবার আমাদেরকে কতগুলো ফ্যাক্টর বা কতগুলো অ্যাসপেক্ট বুঝতে হবে, ঠিক আছে, মনোস্যাকারাইড সম্পর্কে। প্রথমত আমরা নাম্বারিং করব কিভাবে? তাহলে নাম্বার 1, নাম্বারিং দ্য carbon chain with consecutive rank. দেখো ভালো করে লক্ষ্য করো কিভাবে আমরা নাম্বারিং করব। দেখো একটা অ্যালডোজ কেমন দেখতে হয়, এটা অ্যালডিহাইড গ্রুপটা, আর এখানে কি থাকবে? CHOH কটা থাকবে? মনে করলাম n নাম্বার। n যদি 1 হয় তাহলে একটা CHOH, 2 হলে দুটো CHOH, 3 হলে তিনটে, 4 হলে চারটা, 50 হলে 50টা, সো অন। আর নিচে কি থাকবে? একটা CH2OH থাকবে। এটা কি? এটা একটা অ্যালডোজ, তাই না? ওহ, DOAC। ওকে, এইবার এটা কি? এটা একটা কিটোজ, CH2OH, C ডাবল বন্ড O, CHOH, ওল N, আর তার সঙ্গে CH2OH। এটা কি? এটা একটা কিটোজ। হলো? এইবার অ্যালডোজের ক্ষেত্রে নাম্বারিং করা হয়, এখানে 1, তারপরে 2, তারপরে 3, এরকম ভাবে চলতে থাকে। কিটোজের ক্ষেত্রেও তাই, এখানে 1, এখানে 2, এখানে 3, এরকম ভাবে চলতে থাকে। তাহলে কি অ্যালডোজের ক্ষেত্রে আমরা কি দেখব? অ্যালডিহাইড গ্রুপের যে কার্বনটা আছে সেই কার্বনটাকে আমরা C1 দেব বা 1 নম্বর কার্বন হিসাবে মার্ক করব। এবার কিটোজের ক্ষেত্রে কি হবে? কিটোজের ক্ষেত্রে যে কিটো গ্রুপটা রয়েছে তার যে নিয়ারেস্ট কার্বন, সেই কার্বনকে আমরা C1 মার্ক করব। কথাটা বোঝা গেল? নাম্বারিং করার সময় কিভাবে নাম্বারিং করব? 1 2 3 4 করে। অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যালডিহাইডের কার্বনটাকে মার্ক করব নাম্বার 1, আর কিটোনের ক্ষেত্রে কিটো গ্রুপের একদম যে অ্যাডজাসেন্ট টার্মিনাল কার্বন সেটাকে আমরা 1 দিয়ে মার্ক করব। ক্লিয়ার? ক্লিয়ার তো? দেখো বলো, কোনো ডাউট থাকলে বলে ভালো। কোনো ডাউট না স্যার। নেই? আচ্ছা, বাকিটা অর্কবল, অর্কবলে কোনো ডাউট? না স্যার। ওকে, হলো এটা? আচ্ছা, এবার আমরা কনফিগারেশন করব। কি? ডিএল কনফিগারেশন, খুবই সোজা জিনিস। ডি অ্যান্ড এল কনফিগারেশন, খুবই সিম্পল একটা জিনিস।
এটাই আজকে লাস্ট টপিক, এটা পরেই আজকে শেষ করব। ধরো কি জিনিস, দেখো আমাদের কাছে একটা কার্বোহাইড্রেট আছে, আমি অ্যালডোজ নিয়েই কথা বলি। তো সিম্পলেস্ট অ্যালডোজ যেটা, তার নাম কি? গ্লিসারঅ্যালডিহাইড। তো দেখো গ্লিসারঅ্যালডিহাইডকে আমরা এভাবে লিখতে পারি সিএইচও। তাহলে এখানে কি থাকে? একটাই সিএইচওএইচ থাকে, তাহলে সিএইচওএইচ মাঝখানে লিখলাম, আর নিচে কি? সিএইচ2ওএইচ। তাহলে এটা হলো এক ধরনের রিপ্রেজেন্টেশন। আচ্ছা, আরেকটা রিপ্রেজেন্টেশন কি? সিএইচও, মধ্যখানে সিএইচওএইচ, উল্টো করে দিলাম, দেখো এটা ওএইচটা এদিকে, এইচটা ওদিকে, আর নিচে সিএইচ2ওএইচ। এই যে মধ্যখানে যে কার্বন গুলোকে দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় কাইরাল কার্বন। কাইরাল কথাটার মানে কি? কাইরাল কথাটার খুব সিম্পল মিনিং আমরা যেটাকে বুঝি, সেটা হলো এই কার্বনটার চারপাশে দেখো ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ অর অ্যাটম প্রেজেন্ট আছে, তাই তো? আছে তো? দেখো আছে কি? স্যার কি বললা, আবার বলো। ওই কার্বনটার চারদিকে যে গ্রুপগুলো আছে সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট, তো কোনো গ্রুপ সেম না তো? না। সেম আছে এরকম কোনো গ্রুপ আছে না চারটা গ্রুপের স্যার। মধ্যে? নেই। তাহলে এইরকম ভাবে যদি কোনো কার্বনের চারদিকে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ অর অ্যাটম থাকে, তাহলে আমরা সেই কার্বনটাকে বলবো কাইরাল কার্বন। তাহলে এই যে স্টার দিয়ে যে মার্ক করেছি, এটাকে বলা হয় কাইরাল কার্বন। তো ভালো করে দেখো, এই যে দুটো স্ট্রাকচার লিখেছি, এই দুটো স্ট্রাকচারের মধ্যে একটা রিলেশন আছে। কেমন রিলেশন? এটাকে বলা হয় মিরর ইমেজ রিলেশন। ভালো করে দেখো, আয়নায় দাঁড়ালে ইমেজ তৈরি হচ্ছে, দেখো তো এরকম মিরর ইমেজ হচ্ছে, হবে? এখানে তুমি নিজেকে ভাবনা চিন্তা করো, এটা তোমার ডান হাত, এটা তোমার বাঁ হাত। আয়নার সামনে দাঁড়ালে উল্টো হয়ে যাবে না? এদিকে তোমার ডান হাত চলে আসবে, এদিকে তোমার বাঁ হাত চলে আসবে। হাতের কাছে কোনো আয়না থাকলে দেখে নিতে পারো, ট্রাই করে দেখো তো। ভয় যাচ্ছে কি ভয় যাচ্ছে না? হ্যাঁ ভয় স্যার। যাচ্ছে? এই দুটোকে আমরা কি একটার আরেকটার মিরর ইমেজ রিলেশন বলতে পারি? হ্যাঁ স্যার। নিশ্চয়ই বলতে পারি। ওকে, তো দেখো যেটা ধরো বাঁ দিকে আছে, ঠিক আছে, বাঁ দিকে আছে মানে এইটা, এটাকে আমরা বলি প্লাস, আর এটা যেটা ডান দিকে আছে সেটাকে আমরা বলি মাইনাস। এবারে প্লাস আর মাইনাস কথাটার কি মানে? প্লাস দিয়ে বোঝায় ডেক্সট্রো রোটেটরি, মাইনাস দিয়ে বোঝায় লেভো রোটেটরি, বা ডেক্সট্রো স্পেসিফিক রোটেশন অথবা লেভো স্পেসিফিক রোটেশন। একটা লাইটকে এরা, মানে এরা বলবো না, যে কোনো কাইরাল কম্পাউন্ড একটা লাইটকে, প্লেন পোলারাইজড লাইটকে, ঠিক আছে, অন্য ডিরেকশনে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। জিনিসগুলো আমি ডিটেলসে বলবো পরে, আপাতত জাস্ট বুঝে রাখো। যারা ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরায় তাকে বলে ডেক্সট্রো রোটেটরি, যারা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরায় তাকে বলা হয় লিভো রোটেটরি, ঠিক আছে? তাহলে আমি ধরে নিলাম যে ডান দিকেরটা, মানে যেটা রাইট হ্যান্ড সাইডে আছে তোমার স্ক্রিনের, সেটা লিভো রোটেটরি, এল এ ই ভি ও, লেভো রোটেটরি, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ওটাকে ঘোরাবে। আর যেটা তোমার প্লাস রয়েছে তোমার স্ক্রিনের বাঁ দিকে, সেটা হলো রাইট হ্যান্ড ডিরেকশনে বা ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরাবে। তাহলে ডেক্সট্রো রোটেটরি, ঠিক আছে, ডেক্সট্রো অ্যান্ড লেভো হলো। এইবার আমরা ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল এ যাব।
দেখো ক্যাপিটাল ডি আর ক্যাপিটাল এল জিনিসটা এতটা কমপ্লিকেটেড না, এটা আরো সোজা। একদম নিচে যে গ্রুপটা থাকবে এই ক্ষেত্রে CH2OH, মানে যে কোনো তুমি অ্যালডোজ নাও, যে কোনো তুমি কিটোজ নাও, সবার নিচে ওই CH2OH ই থাকে, অন্য কিছু কিন্তু থাকে না। ঠিক আছে, এই CH2OH এর এক্স্যাক্টলি উপরের কার্বনটাকে তুমি দেখবে, মানে এই যে কাইরাল কার্বনটা, ঠিক ওপরের কাইরাল কার্বনটা, ঠিক আছে, এই কাইরাল কার্বনের সঙ্গে অ্যাটাচড OH গ্রুপটা যদি ডান দিকে বা রাইট হ্যান্ড সাইডে থাকে, তাহলে আমরা তাকে বলবো ডি কনফিগারেশন। ঠিক আছে, ডি কনফিগারেশন, ওটা ড্যাশ দিয়েছি, মাইনাস না কিন্তু। যদি OH গ্রুপটা লেফট হ্যান্ড সাইডে থাকে, তাহলে তাকে আমরা বলবো এল কনফিগারেশন। বোঝা গেল? একটা ডি, একটা এল। ধরো তোমাকে একটা র্যান্ডম কার্বোহাইড্রেট দেওয়া হলো, এই ধরো তোমাকে একটা কার্বোহাইড্রেট দেওয়া হলো, র্যান্ডম একটা কার্বোহাইড্রেট, ঠিক আছে, যেটা আমি স্ক্রিনের ডান দিকে লিখলাম। এইবার একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে আমাকে বলতে পারবে কেউ একজন এটা ডি না এল? এল স্যার। কেন? কেন কি কাইরাল কার্বনের কিটা উপরে আছে? এখানে কয়টা কার্বন কার্বন আছে? 3টে। 3টে। তাহলে তুমি এল কি করে বললে? কিসের বেসিসে দেখবো? একদম নিচে যে গ্রুপটা আছে CH2OH, তার ঠিক উপরের কার্বনটা, মানে এই যে কার্বনটা, এর সঙ্গে যে OH আছে, সেই OH কোন দিকে আছে? ডান দিকে না? ডান দিকে আছে তো, তাহলে এটা ডি কনফিগারেশন, এল না। বোঝা গেল? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারলে? আরেকটা দেখো লাস্ট, এটা তোমরা বলবে ডি না এল। একটু বুঝে শুনে বলো, হ্যাঁ? আচ্ছা, এটাকে একটু চেঞ্জ করি। আচ্ছা ঠিক আছে, চল এটাই থাক। রাজশ্রী বলো, এটা ডি না এল? রাজশ্রী, মাইক্রোফোনটাকে আনমিউট করো। স্যার এটা তো বি। এটা তো ডি, তাই তো? তাহলে এটা হ্যাঁ কি? স্যার। এটা ডি। সবাই বুঝতে পেরেছো? নবনীতা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটাকে বলে ডি। তো এই তো গেল ডি আর এল, ঠিক আছে। এবার আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, একটা হলো ডি অ্যালডোজ সিরিজ, একটা হলো ডি কিটোজ সিরিজ। ঠিক আছে, কতগুলো ডি অ্যালডোজ হতে পারে বা কতগুলো ডি কিটোজ হতে পারে, ঠিক আছে। তারপর আস্তে আস্তে আমরা এগোবো সামনের দিকে, ঠিক আছে। তো প্রথমে পেন্টোসে যাব, তারপর কিটোসে যাব, ঠিক আছে। গ্লুকোজকে আমাদেরকে একটু ভালো করে স্টাডি করতে হবে, তো গ্লুকোজও আমরা দেখবো আস্তে ধীরে। তো ঠিক আছে, আজকে থাক এত অবধি। অনেক কিছু নতুন জিনিস পড়লাম, যদিও নতুন না, বাট এইভাবে তো তোমরা পড়োনি, বায়োলজিতে পড়েছো। তো ঠিক আছে, বাড়িতে পড়ো ভালো করে। আর আরেকটা জিনিস যেটা তোমাদের আমি অলরেডি বলে রাখলাম, সেটা হচ্ছে MCQ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। MCQ বেসড যে পড়াশোনা,
সেটা করতে হবে অ্যাটলিস্ট টার্ম 1 এর জন্য তো করতেই হবে। টার্ম 2টা পরের কথা, টার্ম 2 তে কি হবে সেটা বলা যায় না এখনই। তো যদি টার্ম 2 তে এমসিকিউ দেয় তাহলে তো ঠিকই আছে, আর যদি টার্ম 2 তে এমসিকিউ না দেয় তখন সেটা আমরা দেখব। তো যাই হোক, আগে আমরা প্যারালালি এটা শেষ হবে, আমরা দুভাবে পড়ব। একদিন আমরা এমসিকিউ সলভ করব টার্ম 1 এর সিলেবাস থেকে, আরেকদিন আমরা টার্ম 2 সিলেবাস পড়ব। ক্লিয়ার আমার কথা? হ্যাঁ স্যার। ওকে, আর কোনো জিজ্ঞাসা করার আছে কিছু? স্যার নেক্সট দিন থেকে অফলাইন হবে নাকি? নেক্সট দিন থেকে অফলাইন হবে। এই সপ্তাহে হতো, ওখানে কিছু কাজ হচ্ছিল ঘরে, তো নেক্সট ওয়েডনেসডে থেকে আমি অফলাইনে পড়াবো। ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, চলো স্যার, তাহলে রাখছি। 5:30টার হ্যাঁ, সময়। 5:30 ওরকম টাইমিং হবে মোটামুটি। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, হ্যাঁ স্যার। বাই স্যার।